শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, চিফ ইন্সট্রাক্টর, টেক মেকানিক্যাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনায় কর্মরত। তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচ্ছ, নিতে যাচ্ছ এবং ভবিষ্যতে নিবে, তাদের জন্য বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা কর্তৃক যে রেগুলেশনস 2022, যেটা আমরা সকলেই পরিচিত প্রবিধান 2022 হিসাবে, সেই প্রবিধান 2022 নিয়ে কিছু আলোচনা আমি করতে চাই। যে আলোচনার মূল বিষয়টি থাকবে প্রবিধানের অন্তর্গত যে সকল বিধি আছে শিক্ষার্থীদের জন্য, যা জানা আবশ্যক, একান্তই সেরকম কিছু বিষয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমি শুরু করছি প্রবিধান 2022 জানবো মানবো, এই শিরোনামে রেগুলেশনস 2022 এই বিষয়ের উপরে আমার নির্ধারিত আলোচনা। একটু আগে যেমন বলছিলাম, সেশনের উদ্দেশ্যই হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সঙ্গে এখন যুক্ত আছে এবং এই প্রবিধান যত দিন পর্যন্ত না পরিবর্তন হচ্ছে, নতুন প্রবিধান আসা পর্যন্ত যে সকল শিক্ষার্থী যুক্ত হবে তাদের জন্য, সে কারণে আমি এখানে একটু গুছিয়ে বলতে চাই। এই প্রবিধানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যই হচ্ছে যুগোপযোগী মানব সম্পদ তৈরি, শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখতে শিক্ষার্থীদের জন্য আমার দৃষ্টিকোণ থেকে, এবং এই প্রবিধান কার্যকরণ করতে একদম কেন্দ্রীয় পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত যারা এর সঙ্গে যত রকমের পক্ষ যুক্ত, তাদের সকলের জন্যই কৌশলগত দিকসমূহ অবহিত থেকে বিশেষ করে শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করা, এরকম কিছু বিষয় শিক্ষার্থীদেরকে অবহিত করে যেন তারা খানিকটা হলে উপকৃত হতে পারে, এই উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আমি মূলত ঠিক এই দুটো বিষয়ের উপরেই আলোচনা সীমাবদ্ধ রাখব। একটা হচ্ছে প্রবিধান কি এবং কেন, একই সাথে কাদের জন্য, এবং তারপরেই এই প্রবিধানের মধ্যে অন্তর্ভুক্ত যে সকল বিষয়াবলী বিধি আকারে এবং তৎপরবর্তী শেষাংশে যে সকল বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে আমাদের জানা দরকার উল্লেখ করা হয়েছে, সেটার বিষয়ে একটু আলোচনা করব, যেটাকে আমি বলতে চাচ্ছি বিস্তারিত। শিক্ষার্থীবৃন্দ, এই প্রবিধান কি, কেন, কাদের জন্য এবং বিস্তারিত মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আমি একটু তোমাদেরকে অবহিত করে রাখতে চাই
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই সম্প্রতি প্রবিধান প্রয়োগ করার পরবর্তী কোনো একটি সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা পায়, শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয় এবং শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী মাঠ পর্যায়ে যত পক্ষ তাদেরকে আরো বেশি প্রস্তুতি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য গুটি কয়েক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো এমন যে একেবারে প্রথম দিকেই একজন শিক্ষার্থী এই শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত হবে এবং শিক্ষা কার্যক্রম শুরুর মুহূর্তেই কর্তৃপক্ষ তাদের ভর্তির যোগ্যতা যে শিক্ষাক্রমের মাধ্যমে অর্জিত হলো তাদের সকল নম্বরপত্র সংগ্রহ করবে, সংরক্ষণ করবে। প্রয়োজনে যে সকল শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চায়, বাতিল হওয়া উচিত, সেগুলোকে নিশ্চিত করবে। কর্তৃপক্ষ কোর্স স্ট্রাকচার, সংশ্লিষ্ট সিলেবাসের ভিতরে উল্লেখকৃত যে সকল রেফারেন্স টেক্সট বুক আছে সেগুলো এবং যে সকল প্রতিষ্ঠানে নিশ্চিতভাবে এটি আছে এবং সেটি করার কথা, শিক্ষার্থীদের ড্রেস কোড কি হবে, ইউনিফর্মের নমুনা প্রদান, এগুলো শিক্ষার্থীদেরকে অবহিত করবে। শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় অবহিত করা এবং অবহিত রাখার জন্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবে এবং তাদেরকে অবহিত করবে এবং তাদেরকে যুক্ত করবে। কর্তৃপক্ষ ক্লাস রুটিন প্রদান করবে। ক্লাস রুটিন এর সঙ্গে সম্পৃক্ত, সংযুক্ত, সংশ্লিষ্ট যে সকল শিক্ষক এবং সহায়ক কোনো কর্মচারীবৃন্দ থাকবে এবং এর বাইরেও যারা থাকবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিবে এই বিষয়টি এবং একই সাথে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আরো অধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদেরকে অবহিত করানোর জন্য পরিচিতিমূলক অনুষ্ঠান বা ওরিয়েন্টেশন আয়োজন করবে। যেমন সেখানে আলোচনা হবে বিষয় কোড কি, কেন, কিভাবে, কি বোঝায়, পরীক্ষা পদ্ধতি কেমন, গ্রেডিং সিস্টেম কেমন, পাস ফেল কিভাবে নির্ধারিত হবে, এই সকল কৌশলগত দিকসমূহ শিক্ষার্থীদেরকে অবহিত করবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের মূল মেরুদণ্ডই হচ্ছে একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট টেকনোলজির তাত্ত্বিক বিষয়ের সকল কিছু সুন্দরভাবে অবহিত করানো, জ্ঞান অর্জন করতে সহযোগিতা করা। শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে, একই সাথে সিলেবাসের ভিতরে উল্লেখকৃত যে সকল ব্যবহারিক কার্যক্রম, সে সকল ব্যবহারিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে, পারদর্শী হবে এবং সুনির্দিষ্ট দক্ষতা তারা অর্জন করবে। এইটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মাঠ পর্যায়ে এরকম নির্দেশনা দিয়েছেন যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজগুলো সুসম্পন্ন যথাযথভাবে করার জন্য প্র্যাকটিক্যাল জব শিটের নমুনা প্রদান করবে, শিক্ষার্থীদেরকে গ্রুপ বিভাজন জানিয়ে দিবে, শিক্ষার্থীদেরকে সাথে এই সম্পর্কিত অন্যান্য বাস্তবসম্মত যে সকল বিষয়গুলো অবহিত করানো উচিত সেগুলো তারা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবে, যাতে শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সময় থেকে ব্যবহারিক ক্লাসের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত শিক্ষক এবং গণকর্মচারী বৃন্দ সকলেই এর একটা পূর্ব প্রস্তুতি নিয়ে
সুন্দরভাবে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস সমূহ যাতে সম্পাদন করে বা করাতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনার একেবারে প্রথম অংশটুকুই এখন একটু অবহিত করাতে চাই। প্রবিধান কি? প্রবিধান কেন? প্রবিধান কাদের জন্য? আমরা যারা এখনকার শিক্ষার্থী, আমরা যারা ভবিষ্যতে শিক্ষার্থী হব, তাদের সকলের জন্যই আমার বক্তব্য হচ্ছে, একটি শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য, পরিচালিত হওয়ার জন্য ওই শিক্ষা কার্যক্রমের সঙ্গে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সর্বশেষ শিক্ষার্থী পর্যন্ত সকলের জন্য প্রয়োগকৃত মান্য সকল নিয়ম কানুন সন্নিবেশিত করে যে একটি বর্ণনামূলক, তথ্যবহুল, নির্দেশনামূলক, করণীয়মূলক কাগজ তৈরি করাকেই বলা যেতে পারে প্রবিধান, যেটাকে আমরা বলবো হচ্ছে বিধি। এবং সেই প্রবিধানটি এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কার্যক্রমে দীর্ঘদিন থেকে প্রচলিত আছে। উদ্দেশ্য একটাই, শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা, সফলভাবে সুচারুরূপে প্রয়োগ করা এবং শুরু এবং সম্পন্ন করা। সর্বশেষ যে প্রবিধানটি নিয়ে এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং তার অধীনে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি যে সকল প্রতিষ্ঠান সমূহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, পরিচালিত হচ্ছে, সেই প্রবিধানটি হচ্ছে প্রবিধান 2022। এই প্রবিধানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 যেটি আছে, তার অনুচ্ছেদ 28 এর ক্ষমতা বলে প্রণীত কিছু ধারা বা ধারাসমূহ দিয়ে এই প্রবিধানটি তৈরি। 2022 প্রবিধান 2022 সালের এপ্রিল মাসের 22 তারিখে অনুমোদন দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং সেই অনুমোদনের সাথে সাথেই তা প্রয়োগ হচ্ছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যথাযথভাবে পরিচালন ও নিয়ন্ত্রণ করার জন্যই, যেটি আগে একাধিকবার বলছি, এই প্রবিধান রচিত হয়েছে। এবং একটি প্রচলিত নিয়ম, প্রতি 5 বছর পর পর শিক্ষার গুণগত মানকে সময়ের সঙ্গে উপযোগী হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তুলনামূলকভাবে কোনভাবে আমরা চলতে চাই, চলা উচিত, সবকিছু বিবেচনা করে কিন্তু প্রবিধান পরিবর্তন হয়ে আসছে এবং আগামীতেও নিশ্চিতভাবেই পরিবর্তন হবে। এখন প্রবিধান 2022 পরিচালিত হচ্ছে, প্রযুক্ত আছে এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত সকল অংশের জন্য। তাহলে শেষের অংশটি হচ্ছে এই, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য এই প্রবিধানটি রচিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনার একেবারেই দ্বিতীয় অংশ, বিস্তারিত যেটি, সেটার মধ্যে আমরা প্রবেশ করছি। আমরা প্রথমেই আলোচনা করব এই শিক্ষাক্রমের নাম কি, মেয়াদ কতদিন, এই সংশ্লিষ্ট যে ধারা 1 সৃষ্টি করা সেটিতে। এখানে মোট 9টি ধারা আছে, 1 থেকে
1.1 থেকে 1.9 পর্যন্ত। শিক্ষাক্রমের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটি মূলত 4 বছর মেয়াদী। বাস্তবিক অর্থে যেভাবে পরিচালিত হয় তাতে হচ্ছে 8টি পর্ব ব্যাপী, যেখানে 1 থেকে 7, প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত একজন শিক্ষার্থী তার নিজের প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে সে নিয়মিত শিক্ষার্থী বা যে প্রতিষ্ঠানে সে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানে সম্পন্ন করবে, এবং সর্বশেষ পর্ব যেটাকে 8ম পর্ব বলা হবে সেটি শিল্প প্রতিষ্ঠানে মূলত সে সম্পন্ন করবে এবং কিছু অংশ নিজের প্রতিষ্ঠানেও করবে। শিল্প প্রতিষ্ঠান সম্পর্কিত প্রক্রিয়ায় 8ম পর্বটি পরিচালিত হয়, সম্পন্ন হয়। এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম মূলত যত সংখ্যক ক্রেডিট আওয়ার নিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টেকনোলজি ভিত্তিক একটু ভিন্নতা থাকতে পারে। সাধারণত 150 থেকে 160 ক্রেডিট আওয়ারের মধ্যে এটি সীমাবদ্ধ। বিশেষ করে মেকানিক্যাল টেকনোলজির জন্য 158 ক্রেডিট আওয়ার বরাদ্দ রাখা হয়েছে। এই শিক্ষা কার্যক্রমের মধ্যে যা কিছু শিখন বিষয় আছে সেগুলোকে একজন প্রকৌশলীকে সমাজের জন্য, তার ব্যক্তি জীবনের জন্য, তার পেশাগত জীবনের জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে বিচরণ করে দক্ষতার সঙ্গে সফলতার সাথে তৈরি করার জন্য কতগুলো বিশেষ বিশেষ বিষয়কে মাথায় রেখে এই শিক্ষা কার্যক্রমের মধ্যে সিলেবাস, কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। তার ভিতরে একজন শিক্ষার্থীর সোশ্যাল স্কিল তৈরি করার প্রয়োজন আছে। সায়েন্স এবং ম্যাথ রিলেটেড বিষয়গুলো তাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। অপরাপর যে সকল ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনোলজির বিষয় আছে সেখানেও তাকে জানতে হবে, এবং নিজের যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড তার বিষয়টিও জানতে হবে। সেই হিসেবে শিক্ষা কার্যক্রমের মধ্যে টেকনোলজি ভিত্তিক, পর্ব ভিত্তিক 10 থেকে 15% সোশ্যাল স্কিলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। 15 থেকে 17% সায়েন্স ও ম্যাথ সম্পর্কিত বিষয়গুলো বরাদ্দ রাখা হয়েছে। 10 থেকে 12% রিলেটেড ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বিষয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে। 58 থেকে 60% কোর ইঞ্জিনিয়ারিং বা নিজের টেকনোলজি সম্পর্কে যে বিষয়গুলো শিক্ষণ কার্যক্রম তার জন্য বরাদ্দ রাখা হয়েছে। মূলত আমরা যদি এই যে ক্রেডিট আওয়ারের কথা বলছিলাম সেখানে দেখি তাহলে দেখা যাবে যে সবকিছু বিবেচনা করলে ওই টোটাল ক্রেডিট আওয়ারের এরকম শতাংশ হারে একজন শিক্ষার্থীকে পড়তে হয়, বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। এইভাবেই আমাদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং কারিকুলামও সেইভাবে সৃষ্টি করা হয়েছে। এই শিক্ষা কার্যক্রমের মধ্যে একেবারেই নিশ্চিতভাবে না বললেও খুব কাছাকাছি আনুমানিক তাত্ত্বিক এবং ব্যবহারিক অংশের যে একটি অনুপাত যেটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে প্রতি পর্বে, প্রতি টেকনোলজিতে 40% এবং 60% আনুমানিক। কখন একটু বেশি হবে, কম হবে, এটাই আর কি। কিন্তু আদর্শ একটি বিষয় চিন্তায় রাখা হয়েছে, পরিকল্পনা রাখা হয়েছে যে তাত্ত্বিক যদি 40% একজন শিক্ষার্থী শেখে, পড়ে, জানে, তাহলে ব্যবহারিক অংশ শিখতে হবে 60% বা 60%। পাঠ্যক্রম কাঠামোর মধ্যে বিষয়ের নাম থাকে, কোড থাকে, বিষয়ের পরীক্ষার মান বন্টন থাকে, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা উল্লেখ থাকে এবং আছে। তাত্ত্বিক ক্লাসকে টি দিয়ে প্রকাশ করা হয়। যদি আমরা সিলেবাসের বিষয়টি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এবং বুঝতেও পারবো সেখানে একদম নিশ্চিতভাবেই তাত্ত্বিকের একটি ক্লাসকে এক পিরিয়ডের জন্য
বা এক পিরিয়ড সময়কালকে একটি তাত্ত্বিক ক্লাস হিসাবে বিবেচনা করা হয় এবং ব্যবহারিক ক্লাসকে পি দিয়ে চিহ্নিত করা হয়। সেখানেও 3 পিরিয়ড ব্যাপী যে সময়টা সেটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকের জন্য একটি ক্লাস হিসাবে গণনা করা হয়। প্রতি ক্লাসের জন্য 1 ক্রেডিট আওয়ার বরাদ্দ থাকে এই প্রবিধান 2022 অনুসারে। প্রতিটি পিরিয়ডের আদর্শ সময়কাল বা ব্যক্তিকাল 50 মিনিট বরাদ্দ রাখা হয়। 1 ক্রেডিট আওয়ার কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে যদি সম্পন্ন করে ফেলে তাহলে তাকে মূল্যায়ন করার জন্য কর্তৃপক্ষের পর্যায় থেকে, শিক্ষকদের পর্যায় থেকে তাহলে তার 50 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়। প্রতি পর্বে 16 কার্য সপ্তাহ শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, সংযুক্ত বা সংশ্লিষ্ট সকল গণকর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। প্রতি সপ্তাহের পিরিয়ড সংখ্যা টেকনোলজি ভিত্তিক, পর্ব ভিত্তিক 30 থেকে 35টার মধ্যে সীমাবদ্ধ থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু দেখে নিতে চাই গ্রেডিং পদ্ধতিটা কেমন করে হয়। প্রকৃত অর্থে একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এই বিষয়টি আমি বললেই বুঝতে পারবে, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এই প্রক্রিয়ার সঙ্গে তোমরা আগে থেকে পরিচিত। যে একজন শিক্ষার্থীর নম্বর যদি কোনো একটি বিষয়ে 80% বা তার বেশি হয়ে যায় তাহলে ওই শিক্ষার্থীর জন্য গ্রেডিংটা হবে হচ্ছে দুটো, একটা হচ্ছে লেটার গ্রেড, একটা হচ্ছে গ্রেড পয়েন্ট। লেটার গ্রেড হবে এ প্লাস এবং তার গ্রেড পয়েন্টটা হবে হচ্ছে 4.00। ঠিক এরকম করে তোমরা যেটা দেখছো সেই হিসাবে যদি একজন শিক্ষার্থী কোনো একটি বিষয়ের 40%-এর সমান অথবা বেশি কিন্তু 45%-এর কম এর মধ্যে নম্বর অর্জন করে তাহলে সে প্রাপ্ত হবে লেটার গ্রেড ডি এবং গ্রেড পয়েন্ট সে অর্জন করবে 2.00। এর মধ্যে 3.75, 3.50, 3.25, 3.00, 2.75, 2.50, 2.25 এরকম গ্রেডের বিন্যাস আছে, যেটাকে আমরা খুব ভালোভাবে চিনি এবং জানি। প্রথম থেকে যদি বলি এ প্লাস, এ, এ মাইনাস, বি প্লাস, বি, বি মাইনাস, সি প্লাস, সি এবং ডি। আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমে এইভাবে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন উত্তর তার প্রতিটি বিষয়ের জন্য যদি বিবেচনা করা হয় ফলাফলটি গ্রেড ভিত্তিক এইভাবে বিন্যস্ত করা হয় এবং প্রকাশ করা হয়। এবং সর্বশেষে একজন শিক্ষার্থীর ওই নির্দিষ্ট একটি বিষয়ে যদি অনুত্তীর্ণ বা ফেইল দেখানো হয় তাহলে বুঝতে হবে ওই শিক্ষার্থী সে ওই বিষয়ের মোট নম্বরের 40%-এর কম সে অর্জন করতে পেরেছে। সেজন্য তার লেটার গ্রেড হবে ওই বিষয়ের জন্য এফ এবং গ্রেড পয়েন্ট হবে হচ্ছে 0.00। শিক্ষার্থীবৃন্দ, আমরা একক বিষয়ের গ্রেডিং সিস্টেমটি জেনে ফেললাম এবং ওখান থেকে আমরা পাবো হচ্ছে জিপি। আমরা যদি এই জিপি গুলো অর্থাৎ গ্রেড পয়েন্ট গুলো পেয়ে সংগ্রহ করে জেনে একজন শিক্ষার্থীর কোনো একটি পর্বের জন্য যদি একাধিক বিষয় থাকে তাহলে প্রতিটি বিষয়ের জিপি আমরা জানবো এবং তারপরেই কিনা ওই শিক্ষার্থী ওই নির্দিষ্ট পর্বের
গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ হিসাব করা হবে এবং সে শিক্ষার্থী প্রাপ্ত হবে বা অর্জন করবে। সেজন্য আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে জিপিএ হিসাবটি কেমন হয়, কেমন করে হবে ক্যালকুলেশন অফ জিপিএ। আমরা অনুমান করি বা ধরে নেই যে একজন শিক্ষার্থী কোনো নির্দিষ্ট একটি পর্বে, এখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এরকম বিষয়গুলো সে পাঠরত থাকবে। পর্ব শেষে পরীক্ষা অন্তে সে এখানে প্রদর্শিত লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট এগুলো সে অর্জন করেছে বা হয়তো করলো, তাহলে তার জিপিএটা কেমন হবে। আমরা একটু যদি চিত্রের দিকে খেয়াল করি, এখানে যে একাধিক বিষয় আছে তার ভিতরে সে প্রথম থেকে যদি দেখি গ্রেড পয়েন্ট অর্জন করেছে 4.00, 3.75, 3.50, 4.00, 3.75, 3.25, 2.75, 2.25। কিন্তু মজার বিষয় হচ্ছে, একটু আগে বলছিলাম সিলেবাসের ভিতরে একদম প্রথম দিকে প্রতিটি বিষয়ে এরকম একটি বিষয় উল্লেখ থাকে, তথ্য উল্লেখ থাকে। তো এই বিষয়ে তাত্ত্বিক ক্লাস প্রতি সপ্তাহে কয়টি হবে, প্র্যাকটিক্যাল ক্লাস প্রতি সপ্তাহে কয়টি হবে এবং টোটাল ক্লাস কয়টি হবে। আমরা যদি একটু আরো বিস্তৃত পরিসরে বলি, তাহলে টিপির কথা আমি বলছিলাম, সেই আঙ্গিকে তাত্ত্বিক পিরিয়ড সংখ্যা কত হবে। যেহেতু তাত্ত্বিক পিরিয়ড, একটা পিরিয়ডকে একটি ক্লাস বিবেচনা করা হয়, তার অর্থ হচ্ছে প্রতিটি তাত্ত্বিক পিরিয়ডই হবে তাত্ত্বিক ক্লাস। যেহেতু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে পি ব্যবহার করা হয় এবং সেখানে 3 পিরিয়ড ব্যাপী যে সময়কালটির একটি ক্লাস অর্জিত হয়, সেজন্য এখানে আমরা টেবিলে যে পির কলামে আমরা দেখতে পাচ্ছি 60033333336 ইত্যাদি ইত্যাদি সংখ্যা। তার অর্থ হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সাইকেলে ওই নির্দিষ্ট বিষয়ে কত সংখ্যক পিরিয়ড বরাদ্দ থাকবে। 3 পিরিয়ড ব্যাপী একটি সময়কালকে যদি একটি ক্লাস বিবেচনা করা হয়, অর্থাৎ সেখানে ওই 3 দিয়ে ভাগ করলে যত হবে তত সংখ্যক ক্লাস হবে। এইভাবে বিবেচনা করলে আমরা প্রথম থেকে দেখতে পাবো সির নিচে, সি কলামের নিচে যা কিছু উল্লেখ আছে সব হচ্ছে প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের জন্য মোট ক্লাস সংখ্যা। একই সাথে ওই সি দিয়ে আরেকটি বিষয় বোঝানো হবে, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে ক্রেডিট আওয়ার। ওই বিষয়টার জন্য মোট কত ক্রেডিট আওয়ার বরাদ্দ আছে বা থাকবে বা অর্জন করবে একজন শিক্ষার্থী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একজন শিক্ষার্থী যদি এই বিষয়গুলো নিয়ে একটি সেমিস্টার অতিক্রম করে, তাহলে সে 19 ক্রেডিট আওয়ার নিয়ে পড়াশোনা করছে। এই সেমিস্টারটি শেষ করলে, এই বিষয়গুলো শেষ করলে ওই শিক্ষার্থী 19 ক্রেডিট আওয়ার অর্জন করবে। কিন্তু সে প্রতিটি বিষয়ে পর্ব সমাপনী পরীক্ষা এবং সারা পর্বের, গোটা পর্বের যা কিছু কার্যক্রম সবকিছু মিলিয়ে সে প্রতিটি সাবজেক্টের ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু গ্রেড পয়েন্ট অর্জন করেছে। এখন এই দুটোর সাপেক্ষে এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো সব নিয়ে আমরা জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজটা দেখার চেষ্টা করব। আমরা একদম সর্বশেষ যে কলমটি আছে জিপিএ, ঠিক তার পূর্বের কলাম আমরা লিখেছি সি ইন্টু জিপি, অর্থাৎ ক্রেডিট আওয়ার এবং নির্দিষ্ট বিষয়ের জন্য প্রাপ্ত জি গ্রেড পয়েন্ট বা জিপি, এই দুটো আমরা গুণ করে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের বিপরীতে একটি সংখ্যা তৈরি করতে পারি। সেই হিসাবে আমরা যদি নিচের দিকে তাকাই, দেখা যাবে সি ইন্টু জিপি এটার মোট যোগফল হচ্ছে, এইভাবে যদি একজন শিক্ষার্থী প্রাপ্ত হয় তাহলে 64.00।
এখন একদম নিচের রোতে আমি দেখিয়েছি মূলত সূত্রটা কি আমরা মেনে চলবো বা ব্যবহার করা হবে। গ্রেড পয়েন্ট পেপারে এভারেজ জিপিএ ইজ ইকুয়াল টু হবে সকল সি ইন্টু জিপি, ক্রেডিট আওয়ার গুণ জিপি, পৃথক পৃথক বিষয়ের জন্য সকলগুলোর যোগফল, যেটা হচ্ছে এই উদাহরণের জন্য 64 ভাগ হচ্ছে ওই পর্বের জন্য শিক্ষার্থী কত ক্রেডিট আওয়ার পড়লো, জানলো, শিখলো, অর্জন করতে যাচ্ছে, সেটি হচ্ছে এই উদাহরণের জন্য 19। এটি যদি আমরা ভাগফল বের করি তাহলে দেখতে পাবো 3.69। অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য একটি পর্বে যদি তার এমন সংখ্যক এমন এমন বিষয়গুলো থাকে, এমন এমন মানের থাকে এবং এমন এমন ভাবে সে যদি অর্জন করে, তাহলে তার সেমিস্টার শেষে জিপিএটা হবে হচ্ছে 3.69। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে প্রবিধানে বর্ণিত আছে গোটা শিক্ষা কার্যক্রমটি 8টি পর্বে। তাহলে প্রতি পর্বেই একজন শিক্ষার্থী, একটু আগে যেমন ভাবে উদাহরণ দিচ্ছিলাম, সে জিপিএ অর্জন করবে, কিন্তু 8 পর্ব শেষে তার শিক্ষা কার্যক্রম সমাপনান্তে কিভাবে সমষ্টিগত জিপিএ সে হিসাব করবে বা প্রাপ্ত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, সিজিপিএ। এবং সর্বশেষে সিজিপিএ হচ্ছে একজন শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল বা অর্জিত গ্রেড পয়েন্ট। এর জন্য প্রবিধানে প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত অর্জিত বা প্রাপ্ত জিপিএ নির্ধারিত কিছু শতাংশ বরাদ্দ রাখবে শিক্ষার্থীর জন্য সিজিপিএ হিসাব করার সুবিধার্থে বা হিসাবের জন্য। সেটি হচ্ছে বাম পাশের টেবিলে সারণীতে আমি দেখিয়েছি। প্রথম পর্বে একজন শিক্ষার্থী যা জিপি অর্জন করবে তার 5% বরাদ্দ থাকবে সিজিপিএ হিসাব করার জন্য। আমি যদি ডান পাশের সারণীটা খেয়াল করি, তাহলে প্রথম পর্বের বিপরীতে যদি 5% হয়, ধরে নেওয়া যাক একটু আগে যে উদাহরণ দিলাম সেখানে ওই শিক্ষার্থী প্রথম পর্বে জিপি অর্জন করেছিল 3.69, তাহলে তার সিজিপি এর জন্য বরাদ্দ থাকবে প্রথম পর্বের পক্ষ থেকে 5%, অর্থাৎ 0.185। এটি এই অংশটি তার জন্য বরাদ্দ থাকবে সিজিপিএ হিসাব করার সুবিধার্থে। এই রকম ভাবে প্রবিধান বলে দিয়েছে দ্বিতীয় পর্বের জন্য 5% প্রাপ্ত হবে, তৃতীয় পর্বের জন্য 10% প্রাপ্ত হবে, চতুর্থ পর্বের জন্য 10% প্রাপ্ত হবে, পঞ্চম পর্বের জন্য 20% প্রাপ্ত হবে, ষষ্ঠ পর্বের জন্য 20% প্রাপ্ত হবে, সপ্তম পর্বের জন্য 20% প্রাপ্ত হবে এবং অষ্টম পর্বে যে সে তার প্রাপ্ত জিপিএর 10% প্রাপ্ত হবে। এইভাবে যদি একজন শিক্ষার্থীর অর্জিত ভিন্ন ভিন্ন পর্বের অংশ সিজিপি এর জন্য বরাদ্দ থাকে, তাহলে আমরা ডান পাশের সারণীটার দিকে খেয়াল করে দেখতে পাবো, মনে করি ওই শিক্ষার্থী দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে, চতুর্থ পর্বে যেভাবে এখানে সারণীতে বা টেবিল উল্লেখ করেছে ওইভাবে সে গ্রেড প্রাপ্ত হয়েছে, তাহলে ঠিক ওই শতাংশ হারে ডান পাশের যে প্রাপ্য অংশ, যে কলামটি ওর নিচে উল্লেখকৃত সকলটুকু সে প্রাপ্ত হচ্ছে বা প্রাপ্ত হলো। এইগুলো যখন আমরা যোগ করব তখন দেখা যাবে তার সাকুল্যে সিজিপিএ অর্জিত হবে 3.49। খুব সোজা। অর্থাৎ প্রথম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত প্রাপ্ত জিপিএ যে ওয়েটেজ, অর্থাৎ শতাংশ সিজিপি এর জন্য বরাদ্দ থাকবে, সকল বা 8টি পর্বে প্রাপ্ত এই শতাংশ সমূহ যোগ করলেই একজন শিক্ষার্থীর জন্য তার সিজিপিএ তৈরি করতে পারবে বা তার জন্য এটি হিসাব মোতাবেক
তৈরি হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু জেনে নেওয়ার চেষ্টা করব ধারা 2.1 থেকে 2.6, যেখানে ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী বলা আছে, তার ভিতরে কি কি বলা হয়েছে। প্রকৃত অর্থে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই যে শিক্ষা কার্যক্রম, সেখানে প্রথম পর্বে ভর্তি করা হয়। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস, এটাই উল্লেখ থাকে এবং এই যোগ্যতা নিয়েই সকল শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু আমাদের শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা, এই শিক্ষা কার্যক্রমকে আরো বেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং অপরাপর কিছু কৌশলগত দিক, কিছু শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সবকিছু বিবেচনা করে এই প্রবিধানের ভিতরে একটি বাড়তি সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তৃতীয় পর্বে এবং চতুর্থ পর্বে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ আছে। তৃতীয় পর্বে এইচএসসি ভোকেশনাল থেকে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করবে তাদের জন্য ভর্তির সুযোগ থাকে। চতুর্থ পর্বে এসে এইচএসসি ভোকেশনাল পাশকৃত শিক্ষার্থীদের জন্য আবার পুনরায় সুযোগ থাকে। এইভাবে প্রথম পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্বেই কেবলমাত্র নতুন শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে ভর্তির মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ উন্মুক্ত করে রাখা হয়েছে। এই শিক্ষা কার্যক্রমে দেশি শিক্ষার্থী তো অবশ্যই, বিদেশি শিক্ষার্থীরাও, ইংরেজি ভাষা ব্যবহারকারী শিক্ষার্থীরাও যুক্ত হতে পারবে এবং ভর্তি হতে পারবে, এটি প্রবিধানে উন্মুক্ত করা আছে। ভর্তি কে হবে, কিভাবে হবে, সকল কিছু বিবেচনা করার জন্য, পরিচালনা করার জন্য ভর্তি নীতিমালা আছে এবং ভর্তি কমিটির নির্ধারিত ভর্তি কমিটির সুপারিশ অনুযায়ী সেই কার্যক্রমগুলো পরিচালিত হয়। শিক্ষার্থীবৃন্দ, একজন শিক্ষার্থী যখন ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবে, তার জন্য শিক্ষা কার্যক্রমের সাথে, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এবং একই সাথে যে প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, দেখভাল করছেন এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীর মূল্যায়নকে সম্পন্ন করে তাকে সনদ প্রদান করবেন চূড়ান্তভাবে, তাদের নিকট তাকে নিবন্ধিত হতে হয়, এটা তোমরা নিশ্চিতভাবে জেনে এসেছো। সেই হিসাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিকট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের সঙ্গে নতুন যে সকল শিক্ষার্থী যে সময় যুক্ত হোক না কেন, তাদেরকে নিবন্ধিত হতে হয়। এই নিয়মাবলী ধারা 3.1 থেকে 3.6 এর মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য 45 দিনের মধ্যেই তাদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হয়। তৃতীয় এবং চতুর্থ পর্বে যারা ভর্তি হয় তাদেরকে 7 দিনের মধ্যে এই কার্যক্রমটি শেষ করতে হয় বা শেষ হয়। প্রথম পর্বে যারা ভর্তি হয় তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা চালিয়ে নেওয়ার জন্য 8 বছর তাকে সময় দেওয়া হয়। অর্থাৎ এই নিবন্ধন নম্বরটি, নিবন্ধন প্রক্রিয়াটি তার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 8 বছর বজায় রাখে। তৃতীয় এবং চতুর্থ পর্বে যে সকল শিক্ষার্থী ভর্তি হয় তাদের জন্য 7 বছর বজায় থাকে। দ্বৈত ভর্তি বা দ্বৈত অধ্যয়ন এই শিক্ষা কার্যক্রমের জন্য অবৈধ। অর্থাৎ একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে, একই সাথে অন্য কোনো প্রতিষ্ঠানে অন্য শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে, এটি খুবই অন্যায় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটিকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এবং এটি সে পরিচালনা করে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি বোর্ড এরকম ক্ষমতা সংরক্ষণ করে যে নিবন্ধন প্রক্রিয়া বাতিল করে দেওয়া বা নিবন্ধন স্থগিত করে দেওয়া, এরকম ক্ষমতাও তারা সংরক্ষণ করে, বা বাতিল বা স্থগিত হয়ে যেতে পারে
তবে একজন শিক্ষার্থী যদি মনে করে যে আমি এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে আমি যুক্ত হয়েছি, কিন্তু কিছুদিন পরে আমার নানাবিধ কারণে আমি এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে চাই না, যুক্ত থাকবো না, তাহলে সে এই অধ্যয়নের মধ্যকালীন সময়ে ভর্তি এবং নিবন্ধন বাতিল করতে পারবে। সেই সুযোগটিও এই শিক্ষা কার্যক্রমে রাখা হয়েছে, এই প্রবিধানে সেটি সংরক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, খুব দীর্ঘ একটি অংশ ধারাবাহিক ও পর্ব সমাপনী পরীক্ষা এবং মূল্যায়নের সাধারণ নিয়মাবলী, এটি উল্লেখ আছে ধারা 4.1 থেকে 4.21 পর্যন্ত। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি, উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা এটি আরো বিস্তারিতভাবে জানার জন্য নিশ্চিতভাবে আমি অনুরোধ করব, ওয়েবসাইট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে প্রবিধান 2022 ডাউনলোড দিয়ে তোমরা সেগুলো একটু পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। কিন্তু নিজে যতটুকুই বোঝো না কেন, আমার বিনীত অনুরোধ প্রত্যেকের জন্যই, যখনই এই সকল বিষয় নিয়ে তুমি প্রশ্ন তৈরি হবে, ঠেকে যাবে, তোমার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে এবং একেবারেই নিশ্চিতভাবেই স্ব প্রতিষ্ঠানের শিক্ষা শাখা বা রেজিস্ট্রার শাখায় বা সেকশনে অবশ্যই যোগাযোগ করবে, জানতে চাবে, বুঝতে চাবে। একমাত্র তারাই এই বিষয়টি দেখভাল করেন, যেহেতু তাদের বক্তব্য, তাদের সিদ্ধান্ত, তাদের যুক্তি, তাদের নির্দেশ, তাদের অনুরোধটাই আমার মনে হয় একজন শিক্ষার্থীর ভালো করে বুঝে নেওয়া দরকার, জেনে নেওয়া দরকার এবং মান্য করা উচিত। তবে নিজে জানার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। কি বলা আছে, একজন শিক্ষার্থী অবশ্যই 80% ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রথম পর্বের শিক্ষার্থী নিবন্ধন বাতিল হয়ে যাবে যদি কিনা এই উপস্থিতির হার তার কম থাকে। অন্য পর্বের শিক্ষার্থীদের নিবন্ধন বাতিল হওয়ার জন্য এই উপস্থিতির সংখ্যা এবং অপর বিষয় অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। সকল পর্বে সকল বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হবে। এইখানে সকল পর্বে বলতে আমি যদি বলি প্রথম থেকে সপ্তম পর্ব, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয়, পরিচালিত হয় সেটি, এবং অষ্টম পর্বের কিছু অংশ। তবে একজন শিক্ষার্থীর নিশ্চয়ই জানা থাকতে হবে যে আমাদের এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমে শিক্ষা সংক্রান্ত কাজসমূহ পরিচালিত হয় দুই ভাবে। একটা হচ্ছে ধারাবাহিক অংশ, আর একটা হচ্ছে সমাপনী অংশ। অর্থাৎ একজন শিক্ষার্থী গোটা সেমিস্টার ধরে যা কিছু করবে, শুনবে, বুঝবে, জানবে, এটিকে বিবেচনা করা হয় ধারাবাহিক। সেটা হতে পারে তাত্ত্বিক ধারাবাহিক, হতে পারে ব্যবহারিক ধারাবাহিক। এরপরে যখন পর্ব সমাপনী পরীক্ষা দিবে তখন সেটাকে বলা হবে পর্ব সমাপনী অংশ। এই দুটো অংশের সমন্বয়ে শিক্ষার্থীর কে মূল্যায়ন করা হয়, দুটো অংশের সমন্বয়ে শিক্ষার্থী তার ফলাফল অর্জন করে, এটাই হচ্ছে বিষয়। তো বলা হচ্ছে যে সকল পর্বে সকল বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। সকল পর্বে সকল বিষয়ের পর্ব সমাপনী মূল্যায়ন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে হয়ে থাকে। সকল পর্বে সকল তাত্ত্বিক বিষয়ের ধারাবাহিক অংশে 40% বা 40% এবং পর্ব সমাপনী অংশে 60% বরাদ্দ থাকে। প্রথম থেকে সপ্তম পর্বের সকল বিষয়ের সকল অংশে
পাস নম্বর 40%। অষ্টম পর্বের বেলায় এখানে কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে, যেটা খানিকটা পরে হয়তো আমি আলোচনা করব, জানিয়ে দিব, 50% হতে হবে। যাই হোক, বর্ষপঞ্জির প্রতি পর্বের অষ্টম সপ্তাহে পর্ব মধ্য পরীক্ষা আয়োজিত হবে। পঞ্চম এবং 13তম সপ্তাহে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। বিষয় শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদেরকে এটি জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন এবং প্রতিপালন করিয়ে দিবেন। সকল উত্তরপত্র শিক্ষার্থীদের দেখিয়ে বিভাগীয় প্রধানদের নিকট জমা দিবেন বা জমা দিতে হবে। এটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে। কোন বিষয়গুলো? পর্ব মধ্য পরীক্ষা। পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড নিয়ম অনুসারে প্রণয়ন করবে। সকল পর্বে সকল ব্যবহারিক বিষয়ের ধারাবাহিক অংশে 50% এবং পর্ব সমাপনী অংশে 50% বরাদ্দ থাকবে। তাত্ত্বিক পর্ব সমাপনী শেষে ব্যবহারিক পর্ব সমাপনী আয়োজিত বা অনুষ্ঠিত হবে। অর্থাৎ পর্ব সমাপনী পরীক্ষা যখন হবে তখন প্রথমে অনুষ্ঠিত হবে সকল বিষয়ের তাত্ত্বিক অংশ বা তাত্ত্বিক বিষয়সমূহের পরীক্ষা। তারপরে হচ্ছে সকল ব্যবহারিক বিষয়সমূহ বা বিষয়ের ব্যবহারিক অংশের পর্ব সমাপনী পরীক্ষা। অনাভ্যন্তরীণ ও অভ্যন্তরীণ পরীক্ষক ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষায় মূল্যায়ন করবেন। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু এখন তোমাদেরকে অবহিত করতে চাই এই ধারাবাহিক এবং পর্ব সমাপনী পরীক্ষার মূল্যায়নের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে প্রবিধান নির্ধারিত কিছু বক্তব্য, কিছু তথ্য যা কিনা তোমাদের একান্তই জানা উচিত। শিক্ষকদের মাধ্যমে এটি প্রতিফলিত হবে, তোমরা অংশগ্রহণ করবে, সহযোগিতা করবে, এটাই হচ্ছে বিষয়। যদি আমরা বলি তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের মানবন্টনটা যে 40% বা 40% প্রতি বিষয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়নের ক্ষেত্র সমূহ হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ, প্রেজেন্টেশন ও অ্যাসাইনমেন্ট, উপস্থিতি, পর্বমধ্য পরীক্ষা। এই কটি বিষয় নিয়েই তাত্ত্বিক ধারাবাহিক বিষয়সমূহ পরিচালিত হবে। মূল্যায়নের শতকরা অংশ হচ্ছে মোট নম্বরের 6% ক্লাস টেস্টের জন্য বরাদ্দ থাকবে, 4% কুইজের জন্য, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের জন্য 5%, উপস্থিতির জন্য 5%, পর্ব মধ্য পরীক্ষার জন্য 20%, মোট 40% মোট নম্বরে। শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমি একটু অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, তোমরা কখনো কুইজকে কুইজ টেস্ট বলবে না। সকলে নিশ্চিতভাবেই নয়, তবে কেউ কেউ বা অনেকেই ক্লাস টেস্টের সাথে সাথে কুইজ টেস্টও বলে থাকে, যেটি যথেষ্ট যুক্তিসঙ্গত না, একটু ত্রুটিযুক্তই। আমার অনুরোধ থাকবে একজন শিক্ষার্থী হিসাবে তুমি কখনোই কুইজকে কুইজ টেস্ট বলবে না, কিন্তু ক্লাস টেস্টকে অবশ্যই ক্লাস টেস্ট বলবে। শিক্ষার্থীবৃন্দ, বাম পাশের যে টেবিল বা সারণী, সেখানে ডান দিকের সর্বডানের যে কলামটি, সেখানে কিন্তু বলা আছে উপস্থিতি কতটুকু হলে এই উপস্থিতির জন্য বরাদ্দ 5% নম্বর গোটাটাই পাওয়া যাবে। 80% অথবা তার বেশি নম্বর থাকতে হবে, এটি প্রথম থেকেই বলা হচ্ছে। কিন্তু 5% নম্বর পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে 90%-এর বেশি উপস্থিত থাকলেই কিনা সে 5% অর্জন করতে পারবে। যদি কিনা 90% বা 90%-এর কম এবং 80% বা 80% বেশি থাকে, তাহলে এই 5% সে প্রাপ্ত হবে না, সে 4% নম্বর প্রাপ্ত হবে। এটাই হচ্ছে নির্দেশনা। তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি হয় তার মূল্যায়নের মানবন্টনটা আমি ডান পাশের টেবিলে বা সারণীতে দেখানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা
বলতে চেয়েছি যে ক্রেডিট আওয়ার এক একটা বিষয়ের এক এক রকম থাকে, সেটা আমরা সিলেবাস বা কারিকুলাম নিয়ে বা স্ট্রাকচার নিয়ে যখন যদি দেখি তাহলে দেখতে পাবো, বুঝতে পারবো। 1 ক্রেডিট আওয়ারেরও বিষয় আছে, 2 ক্রেডিট আওয়ারের আছে, 3 ক্রেডিট আওয়ার আছে। সেই হিসাবে বলা হচ্ছে যে 1 ক্রেডিট আওয়ার সম্পন্ন কোনো বিষয়ের জন্য চূড়ান্ত পরীক্ষা বা পর্বসাময়িক পরীক্ষা হবে 2 ঘন্টা ব্যাপী। এমন করে 2 ক্রেডিট আওয়ারের জন্য 3 ঘন্টা এবং 3 ক্রেডিট আওয়ারের জন্য 3 ঘন্টা। পূর্ণমান 1 ক্রেডিটের জন্য 30 নম্বরের উপর পরীক্ষা হবে, 2 ক্রেডিট আওয়ারের জন্য 60 নম্বর এবং 3 ক্রেডিট আওয়ারের জন্য 90 নম্বরের উপরে পরীক্ষা হবে। এবং প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে 3টি বিভাগে প্রশ্ন থাকে শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য, শিক্ষার্থীরা উত্তর দিয়ে থাকে এবং সেই বিভাগ ভিত্তিক নম্বরগুলো হচ্ছে টেবিলে তোমরা দেখতে পাচ্ছ। 1 ক্রেডিট আওয়ারের জন্য অর্থাৎ 30 নম্বরের জন্য 2 ঘন্টার জন্য ক বিভাগে কয়টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান কত থাকবে, খ বিভাগে কয়টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান কত থাকবে এবং গ বিভাগে কয়টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান কত থাকবে, এটা আমি উল্লেখ করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেখানে মান বন্টনের ক্ষেত্রে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, যদি গোটা জায়গাটুকু আমরা একটু দেখার চেষ্টা করি ভালোভাবে, তাহলে একটু তোমরা খেয়াল করবে যে গুণ চিহ্নের আগের যে সংখ্যাটি সেটি হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত মান এবং গুণ চিহ্নের ডান পাশের যে সংখ্যাটি সেটি হচ্ছে প্রশ্ন সংখ্যা। আমি যদি একটা মাত্র উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে তোমরা নিশ্চিতভাবে এটা বুঝতে পারবে। মনে করা যাক 1 ক্রেডিট আওয়ারের একটি বিষয়, তার জন্য পূর্ণ সময় 2 ঘন্টা, পূর্ণ মান 30, ক বিভাগের জন্য থাকবে হচ্ছে 7 নম্বর। সেখানে 1 গুণ 7 সমান সমান 7। 1 হচ্ছে প্রতিটি প্রশ্নের মান বা নম্বর, আর 7 হচ্ছে প্রতি মোট কয়টা প্রশ্ন ওখানে উত্তর করতে হবে। সেই হিসাবে বলা হচ্ছে মান বন্টন সমান সমান মান গুণ প্রশ্ন সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবহারিক অংশের ঠিক একটু আগের যে বিষয়টুকু আলোচনা হলো সেটা ব্যবহারিক অংশের ক্ষেত্রে কেমন সেটা একটু জানার চেষ্টা করি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং ভালো করে বুঝতেই পারবে আশা করি। মূল্যায়নের ক্ষেত্র হচ্ছে ধারাবাহিক অংশে, ব্যবহারিক ধারাবাহিক অংশে জব এক্সপেরিমেন্ট, জব এক্সপেরিমেন্টের রিপোর্ট প্রস্তুতকরণ, জব এক্সপেরিমেন্টের উপর মৌখিক পরীক্ষা, বাড়ির কাজ, আচরণ এবং উপস্থিতি, মোট 50%। এবং ডান দিকের কলাম টেবিলটা যদি আমরা দেখি, ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষার মূল্যায়ন মান বন্টন 50% অবশ্যই, কিন্তু সেখানে মূল্যায়নের ক্ষেত্র হচ্ছে জব এবং এক্সপেরিমেন্ট, জব এক্সপেরিমেন্ট রিপোর্ট এবং জব অথবা এক্সপেরিমেন্ট চলাকালীন মৌখিক পরীক্ষা। নিশ্চয়ই তোমরা প্রতিটি মূল্যায়ন ক্ষেত্রের দুই টেবিলেরই দুই অংশেরই মূল্যায়ন ক্ষেত্রের বিপরীতে মোট নম্বরের কত শতাংশ বরাদ্দ থাকবে এটি তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি পর্ব সমাপনের কথাটাই বলি তাহলে জব এক্সপেরিমেন্টের জন্য 30% বরাদ্দ থাকবে, জব এক্সপেরিমেন্ট রিপোর্টের জন্য বা রিপোর্ট রাইটিং তার জন্য 10% থাকবে, জব এক্সপেরিমেন্ট চলাকালীন যে মৌখিক পরীক্ষা ভাইভা পরীক্ষা যেটা কিনা অনাভ্যন্তরীণ এবং অভ্যন্তরীণ শিক্ষক সমন্বয়ে পরিচালিত হবে এবং হয়ে থাকে সেটি হচ্ছে 10%, মোট 50%। ঠিক বাম পাশের বিষয়টিও, বাম পাশের টেবিলের বিষয়টি অনুরূপভাবে, তবে একটি বিষয় আছে, বাম পাশের যে টেবিলটি তার সর্বডানের কলামটি বলা আছে উপস্থিতির অংশটি, অর্থাৎ এখানে উপস্থিতিতে 8% নম্বর বরাদ্দ আছে। সে 8% নম্বর পাওয়া যাবে ওখানে যেভাবে ভেঙে দেখানো হয়েছে সেইভাবে, অর্থাৎ 80% বা তার বেশি থেকে যদি 85% বা তার কম উপস্থিত থাকে তাহলে 6% নম্বর প্রাপ্ত হবে একজন শিক্ষার্থী। 85%-এর বেশি থেকে যদি 90%-এর কম বা সমান থাকে তাহলে একজন শিক্ষার্থী 7% নম্বর প্রাপ্ত হবে। যদি 90%-এর বেশি উপস্থিত থাকে একজন শিক্ষার্থী তাহলে তার 8% নম্বর প্রাপ্ত হবে। অবশ্যই সেটি ব্যবহারিক ক্লাসের সংখ্যার সঙ্গে বিবেচনা করতে হবে, মোট ক্লাসের সঙ্গে না। ব্যবহারিক অংশের নম্বর প্রদান এবং নম্বর প্রদান, নম্বর প্রাপ্ত বা প্রাপ্তি হওয়া সবই হবে হচ্ছে ব্যবহারিক অংশের সঙ্গে সম্পর্কিত ক্লাসের সাথে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। আমরা এখন একটু দেখতে চাই
পরবর্তী ধারা, যেটাকে বলা হচ্ছে পর্বভিত্তিক ফলাফল এবং উত্তীর্ণ বা অনুত্তীর্ণ ঘোষণা করার জন্য প্রবিধানে কি বলা আছে। এখানে 5.1 থেকে 5.9 উপধারা সন্নিবেশিত আছে। বলা আছে বিষয় বা বিষয়সমূহের তাত্ত্বিক ব্যবহারিক অংশের ধারাবাহিক অংশে অকৃতকার্য যদি কেউ হয়ে যায় তাহলে সে অকৃতকার্য হবে। বিষয় বা বিষয়সমূহের একটি বিষয় হোক আর একাধিক বিষয় হোক বা সকল বিষয় হোক, তাত্ত্বিক অংশে যে ধারাবাহিক বিষয়টুকু আছে সেখানে যদি অকৃতকার্য হয়, অথবা ব্যবহারিক অংশের ধারাবাহিক অংশ সেখানে যদি কেউ অকৃতকার্য হয়, তাহলে শিক্ষার্থী অনুত্তীর্ণ বা অকৃতকার্য ঘোষিত হবে। প্রথম থেকে সপ্তম পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সাময়িকভাবে পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে। আমি এখানে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করেছি শর্ত প্রযোজ্য, কারণ এর মধ্যে একাধিক বিষয়গুলো অর্থাৎ কন্ডিশন গুলো যুক্ত আছে, সেই সকলগুলো আমি এখানে উল্লেখ করিনি। আমার অনুরোধ থাকবে তোমরা একটু আগে যেমন বলছিলাম ডাউনলোড করে পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তবে সব থেকে ভালো হবে নিজ নিজ প্রতিষ্ঠানের তোমাদের রেজিস্টার সেকশনের সঙ্গে কথা বলে, যোগাযোগ করে, আলাপ করে জেনে নেওয়া, বুঝে নেওয়া নিজের জন্য কোন শর্ত বা কোন নিয়ম প্রযোজ্য হবে বা প্রযোজ্য হওয়া উচিত। তবে একজন শিক্ষার্থী হিসেবে আমার অনুরোধ থাকবে তোমরা কখনোই এই সকল শর্তের মধ্যে যাতে না যেতে হয় সেজন্য নিয়মিত ক্লাস করবে, সুন্দর করে বাড়িতে লেখাপড়া করবে, প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত থাকবে, প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবে, শিক্ষকদের সঙ্গে যা কিছু বোঝো না, যা কিছু বুঝতে চাও, যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই জন্য সেইভাবে যোগাযোগ রাখবে, সহযোগিতা নিবে। তাহলে তোমাদের এই পরবর্তী পর্বে উত্তীর্ণ হওয়া সাময়িকভাবে না নিয়মিতভাবে নাকি স্থায়ীভাবে এত কিছু ভাবার নিশ্চিতভাবে প্রয়োজন পড়বে না। শিক্ষার্থীবৃন্দ, তারপরেই বলা হচ্ছে যে প্রথম থেকে সপ্তম পর্বের মধ্যে যদি একজন শিক্ষার্থী একটি, দুইটি, তিনটির বেশি নয় এরকম বিষয় অকৃতকার্য যদি থাকে বা হয়, তাহলেও সে অষ্টম পর্বে যে শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ, যেটা একদম প্রথম দিকে বলছিলাম এবং পরেও আবার বলা হবে, সেই প্রশিক্ষণে বা ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবে। সকল পর্বের সকল অংশে কৃতকার্য না হলে চূড়ান্ত ফল দেওয়া হবে না। চূড়ান্ত ফল মানে বোর্ড কর্তৃক অষ্টম পর্ব পাশ করে যাওয়ার পরে যে ফলটি, সেটি রেজাল্টটি দেওয়া হবে না। সকল পর্বের সকল অংশে কৃতকার্য হতে হবে। শিক্ষার্থীর পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়ে অধ্যয়ন না যদি করে কোনো শিক্ষার্থী, তাহলেও সে কিন্তু অনিয়মিত হয়ে যাবে এবং তার পড়ালেখা সেখানে বাধাগ্রস্ত হবে এবং নির্দিষ্ট কারণের জন্য তার নিবন্ধনও বাতিল হয়ে যাবে। অনিয়মিত শিক্ষার্থীর বোর্ড পরীক্ষায় পর্যায়ক্রমে অংশগ্রহণে ব্যর্থতা যদি হয়, তাহলেও তার নিবন্ধন বাতিল হয়ে যাওয়া এবং ভর্তি বাতিল হয়ে যাওয়া, এই সকল ঘটনাসমূহ কিন্তু অবশ্যই ঘটবে। কারণ প্রবিধানে বিস্তারিত বলা আছে যে একজন অনিয়মিত পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় কতবার কোন কোন সময়ে যুক্ত থেকে কোন কোন ধরনের ফি প্রদান করে কোন কোন কাগজপত্র দিয়ে সে অনুমতি নিবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, সব বিস্তারিত বলা আছে। তারপরেরটা হচ্ছে সকল বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীর সিজিপিএ উন্নয়নের সুযোগ এই প্রবিধানে সংরক্ষণ করা হয়েছে। একজন শিক্ষার্থী নানাবিধ কারণে সুবিধা অসুবিধার মধ্যে তো মানুষ যায়, সেগুলো অতিক্রম করে সে অষ্টম পর্ব পাশ করে গেল, তার সিজিপিএ একটা কিছু হলো, কিন্তু সেই গ্রেড পয়েন্টে সে খুব খুশি না। সে মনে করে যে আমার এরকম সমস্যার কারণে আমি কোনো পর্বে বা একাধিক পর্বে আমার রেজাল্ট খারাপ হয়েছে। ইচ্ছা করলে সে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুসারে পুনরায় পরীক্ষা দিয়ে সে সিজিপিএ উন্নয়নের সুযোগ পাবে। একটু আগেই যেমন বলছিলাম যে শিল্প কারখানায় প্রশিক্ষণ
ঠিক এখন সেটি আলোচনা হবে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর নিয়মাবলী ও নম্বর বন্টন। এখানে 6.1 থেকে 6.9 এই এতগুলো উপধারার মধ্যে বলা হচ্ছে যে 12 সপ্তাহ ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানায় বা সংস্থায় এবং 4 সপ্তাহ নিজ প্রতিষ্ঠানে তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষক এবং শিক্ষক কার্যক্রম পরিচালনা করবে, তদারকি করবে, মূল্যায়ন করবে। 4 সপ্তাহের জন্য যেটা নিজের প্রতিষ্ঠানে হয়ে থাকে বা হবে, সেটি বিভাগীয় প্রধান কর্তৃক নির্ধারিত প্রজেক্টের উপরে শিক্ষার্থীদেরকে কাজ করতে হবে এবং কাজ করাতে হবে। 16 সপ্তাহের কার্যক্রমের উপর একটি প্রতিবেদন তৈরি করতে হবে শিক্ষার্থীদেরকে পৃথকভাবে। অবশ্যই 16 সপ্তাহের কার্যক্রমের উপর প্রতিবেদন তৈরি করতে হবে। অনাভ্যন্তরীণ শিক্ষক, বিভাগীয় শিক্ষক অর্থাৎ অভ্যন্তরীণ শিক্ষক, বিভাগীয় প্রধান পর্বসমোপরি পরীক্ষা পরিচালনা করবে, মূল্যায়ন করবে, দেখভাল করবে। 8ম পর্বের যে শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নামে যেটি অবহিত, সেটি চূড়ান্ত পরীক্ষাটি এইভাবে হয়ে থাকবে। অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে শিক্ষার্থীকে 80% হাজিরা নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে সি প্লাস গ্রেড প্রাপ্ত হলেই তাকে এই 8ম পর্বে পাস ধরা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ড একজন শিক্ষার্থীকে কিভাবে নম্বরপত্র প্রদান করবে এবং সনদপত্র প্রদান করবে সে বিষয়টি 7.1 থেকে 7.5 উপধারাসমূহে বলা আছে। সেখানে বলা হচ্ছে যে পর্ব ভিত্তিক জিপিএ এর আলোকে সিজিপিএ নির্ধারিত হবে বা হিসাব করা হবে, যেটা আমরা পূর্বেই জেনে ফেলেছি। 1ম থেকে 8ম পর্ব পর্যন্ত নম্বরপত্র ইংরেজি ভাষায় বোর্ড তৈরি করে প্রদান করবে। সনদপত্রে শিক্ষাক্রমের নাম ইংরেজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উল্লেখ থাকবে। টেকনোলজির নাম ও মেয়াদ এগুলো বোর্ড কর্তৃক ইংরেজিতে উল্লেখ করেই সনদপত্র তৈরি করা এবং প্রদান করা হবে। শিক্ষার্থী বদলি একটি প্রচলিত বিষয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি এবং অনেক শিক্ষার্থীর জন্য একেবারেই এটি প্রয়োজন পড়ে এবং প্রতিষ্ঠানও এটি পরিচালনা করে। কখনো কখনো এর কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে যায়, কখনো কখনো চাহিদা বেশি থাকে, অনেক রকমের ঘটনা ঘটে। তবে একজন শিক্ষার্থীর এরকম অধিকার আছে যে আমি যেখানে ভর্তি হয়েছি সেখানে নানাবিধ কারণে আমি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হয়ে যেতে চাই। আবার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এরকম সুযোগ থাকবে বা আছে যে একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ বিষয় বিবেচনায় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে রাখা উচিত না বা তাকে অন্যত্র বদলি করে দেওয়াই সমীচীন। এই দুটো ক্ষেত্রেই এই প্রবিধান 2022 এরকম স্বার্থ সংরক্ষণ করেছে। 8.1 থেকে 8.5 উপধারা সমূহে এগুলো বলা আছে। বদলি নীতিমালা অনুসারে বদলি কমিটি আন্তঃপ্রতিষ্ঠান শিক্ষাক্রম টেকনোলজি শিফট বিবেচনা করে বদলি অনুমোদন করে থাকে। কেন্দ্রীয় একটি বদলি নীতিমালা আছে এবং একটি বদলি কমিটিও আছে, ট্রান্সফার কমিটি। সেটি এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপর শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হওয়ার জন্য অনুমোদন দেয়, বিবেচনা করে। কিন্তু শিক্ষার্থীদের জন্য অবশ্যই যে শিক্ষাক্রমে পড়ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঠিক ওই শিক্ষাক্রমে সে বদলি হতে পারবে বা বদলি হওয়ার যোগ্য হবে। যে টেকনোলজিতে পড়ছে, মনে করা যাক সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তাকে অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে তাকে সেই টেকনোলজিতেই যেতে হবে। যে শিফটে পড়ছে, প্রথম শিফট, দ্বিতীয় শিফট, মর্নিং, ডে, যেটাই হোক না কেন, সেই শিফটেই তাকে বদলি হতে হবে। এরকম একটি নিয়মের কথা প্রবিধানে বলা আছে। 1ম পর্বের শিক্ষার্থী বদলি হতে পারবে না। ক্লাস শুরুর 4 সপ্তাহ অতিবাহিত হওয়ার মধ্যেই সমজাতীয় প্রতিষ্ঠানে অর্থাৎ যে প্রতিষ্ঠানে এই একই বা অনুরূপ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানে
এই বদলি কার্যক্রমটি সম্পন্ন করা সুযোগ আছে বা হয়ে থাকবে বা হবে। প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই বদলি হওয়া সম্ভব নয়। দ্বিতীয় পর্ব থেকে শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত নির্ধারিত নিয়ম অনুসারে। বিশেষ ক্ষেত্রে শাস্তিমূলক বদলি উন্মুক্ত আছে, যেটা প্রথম দিকে বলছিলাম যে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে এটা করতে পারে এবং সেটি প্রবিধানে সংরক্ষিত আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারেই শেষের দিকে, এই যে বিস্তারিত অংশ আলোচিত হচ্ছে তার শেষের দিকে, সেখানে বলা আছে যে পরীক্ষা অনুষ্ঠানের সমন্বিত শৃঙ্খলা বিধিটা কি হবে। বোর্ড অনুমোদিত সমন্বিত শৃঙ্খলা বিধি ও উপবিধি প্রয়োগ করা হবে, প্রতিপালন করতে হবে। সরকার ঘোষিত পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 1980 সংশোধনী সহ সেটি প্রতিপালিত হবে, প্রয়োগ করা হবে বা প্রযুক্ত হবে। এবং সময়ে সময়ে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য যে সকল সরকারি নীতিমালা ঘোষিত হয়েছে প্রয়োজন মাফিক সেগুলো শৃঙ্খলার স্বার্থে প্রয়োগ করা হবে বা প্রযুক্ত হওয়ার যোগ্য। বিস্তারিত অংশের একেবারে শেষ অংশটাই হচ্ছে সংরক্ষণ। বোর্ড বলেছে যে আমরা যে প্রবিধানটি নির্দিষ্ট একটি ক্ষমতা বলে, আইনের ক্ষমতা বলে এই তৈরি করলাম এবং প্রয়োগ করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, বলে দিলাম, নিয়ন্ত্রণ করব, প্রয়োগ করব, পরিচালনা করব, সেই সকল বিষয়টি ধারাসমূহ সংরক্ষণ, পরিমার্জন এবং এর চূড়ান্ত ব্যাখ্যা, অথবা যে সকল বক্তব্য বলা নেই কিন্তু ব্যাখ্যায় বা প্রয়োজনে কখনো দেওয়ার প্রয়োজন পড়বে, অনুল্লেখ বিষয়সমূহ, সেগুলোর চূড়ান্ত ব্যাখ্যা প্রদানের জন্য একমাত্র কারিগরি শিক্ষা বোর্ডই সেই যোগ্যতা সংরক্ষণ করে। শিক্ষার্থীবৃন্দ, মূল যে দুটো অংশের উপরে আলোচনা সেটি আমি এখন শেষ করলাম। একটু রিক্রিয়েশনের জন্য বলা যেতে পারে, তথ্যবহুল একটু বিষয় অবহিত করার জন্য অন্য আঙ্গিকে আমরা একটু পরের স্লাইডে যেতে চাই। আমরা এখন একটু অপেক্ষাকৃত ভিন্ন রকম বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি বা করছি যে একজন মানুষ, একজন শিক্ষার্থী বিশেষত কোন কোন বিষয়ের দিকে একটু বেশি নজর দিলে তার ব্যক্তি জীবনের, সমষ্টিগত জীবনের সফলতা, সুস্থতা এবং অন্য অপরাপর বিষয়গুলো খুব ভালোভাবে হতে পারে। বাম পাশের যে অংশটি, সেখানে আমি বলেছি যে 6টি বিধান যদি আমরা প্রতিদিন, প্রতিনিয়ত সম্ভব মতো মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা দারুণ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। নির্দিষ্ট ডায়েটিং করা, নির্দিষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়া, ঠিক চমৎকার মানসিকতার বন্ধুর সঙ্গে সময় কাটানো, নির্ধারিত সময়ের জন্য নিয়মিত ব্যায়াম করা, সূর্যের সংস্পর্শে নিয়মিতভাবে থাকা এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদায় স্থির থাকা। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে অংশটি, সেখানে আমি
দেখানোর চেষ্টা করেছি এরকম যে আমরা যখন অন্যের সঙ্গে ইন্টারঅ্যাকশনে চলে যাই, আন্তঃক্রিয়ায় যুক্ত হই, তখন এই বিষয়গুলো একটু সচেতনভাবে মনে রাখলে হয়তো আহ, সময়টা সুন্দরভাবে পার করা সম্ভব। কোনো কমপ্লেইন যতখানি সম্ভব কম করা, কোনো সমস্যার খুব জটিলভাবে না ভাবাটাই সমীচীন। কোনো কিছুর প্রথম থেকেই বিস্তারিত না জেনে খুব বিপরীতমুখী, ধ্বংসাত্মক, অর্থাৎ খুব নেতিবাচক দিকটি না ভাবাই উচিত। কারোর সঙ্গে কারোর যতটুকু সম্ভব তুলনা না করাই উচিত। এক একজন এক এক রকমের হয়, এক একটি বিষয় এক এক ভিন্ন ভিন্ন ধরনেরই তো হবে, এটাই তো স্বাভাবিক। কোনো বিষয়ের জন্য খুব অতিরিক্ত জটিলভাবে না নেওয়াই উচিত এবং কখনোই খুব দুশ্চিন্তায় না যাওয়াই উচিত। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে অংশটি আমি একটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে আহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে এবং একান্তভাবে রাষ্ট্রীয় জীবনে অবশ্যই এরকম একটি বিষয় থাকা উচিত সফলতার জন্য, স্থিরতার জন্য। নির্দিষ্ট লক্ষ্যকে স্পর্শ করার জন্য বা লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি গোটা বিষয়টি নিয়ে, যে কোনো একটি বিষয় নিয়ে তার সম্পূর্ণ অংশ বিবেচনা করি, তাহলে 50% নির্ভর করবে শৃঙ্খলার উপরে, 25% নির্ভর করবে ধারাবাহিকতার উপরে, 15% নির্ভর করবে মানসিক অবস্থার উপরে, 5% নির্ভর করবে কঠিন পরিশ্রম করার সাধ্য, সামর্থ্য এবং ইচ্ছা তার উপরে, আর অবশিষ্ট 5% নির্ভর করবে সুনির্দিষ্ট যথাযথ কাজটি নির্ধারিতভাবে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার উপরে, যেটাকে বলা যেতে পারে স্মার্ট ওয়ার্ক। শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারেই শেষ প্রান্তে। আমি এই আয়োজনের মাধ্যমে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে পূর্বাহ্নে তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা এটি দেখবে, আলোচনা করবে, বিবেচনা করবে এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ইউটিউব থেকে যে কন্টেন্ট নিয়েছি তাদের প্রতি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সফল কাম হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।